২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে আজ। জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। যেই বাজেটের এবার ধরা হয়েছে আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ বাজেট, অর্থাৎ সর্ববৃহৎ একটি বাজেট বলা যায় এটিকে। এডিপির আকার ২,৬৫,০০০ কোটি টাকা এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬.৭৫%। সব মিলিয়ে আসলে আমাদের যেই বাজেটের আকার এবার আমরা নির্ধারণ করলাম, বাংলাদেশের সক্ষমতা কতখানি আছে, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে কথাটি বলছিলাম স্যার, বিশাল বড় অঙ্কের একটি বাজেট আসলে আজকে আমরা দেখলাম পাশ হয়েছে, ৭,৯৭,০০০ কোটি টাকা। একটু শুরুতেই জানতে চাই, বাংলাদেশের ইতিহাসে একটি বৃহৎ বাজেট এটি, যদিও গতবারের চেয়ে খানিকটা কম আমরা বলতে চাইছি। এরপরেও আসলে এই বাজেট আমরা কতখানি লক্ষ্যমাত্রা অর্জন করতে আমাদের সক্ষমতা আছে? বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থায় আমরা এখন আছি, সেই অর্থনৈতিক অবস্থাটি আমাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। না, বাজেট কিন্তু একটা শুধু সংখ্যার ব্যাপার নয়, এটা শুধু হিসাব কিতাব নয়। এর মধ্যে সদাশয় সরকারের একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দর্শন থাকে। এই বছরের বাজেট ৭,৯৭,০০০ কোটি টাকার। এটা জিডিপির শতকরা 15.2 ভাগ। এখানে স্মরণ করা ভালো যে জিডিপির শতকরা 20 ভাগ যদি বাজেট হয়, তবে সেই বাজেটের সাইজ হলো পরিমিত। এর কম হলে, এবং বাংলাদেশের প্রথম বাজেট ছিল জিডিপি শতকরা 12 ভাগ। আর 5-6 বছর আগে আহমদ মুস্তফা কামাল সাহেবের শেষ বাজেট ছিল শতকরা 17 ভাগ। কাজেই কোনো সময় বাজেট শতকরা 20 ভাগ ক্রস করে নাই। কাজেই বিশাল বাজেট বলা যাবে না। কিন্তু হ্যাঁ, বর্তমান অর্থনৈতিক অবস্থায় বা রাজনীতিতেও কিছু কিছু অশনি আছে, বা আন্তর্জাতিকভাবেও কিছু সমস্যা আছে। সব মিলিয়ে বাজেটটার বাস্তবায়নটা এটা বড় চ্যালেঞ্জ হতে পারে। আর ওই কারণে যে গত 6 বছরে আমরা বাজেট বাস্তবায়নের যে হিসাব দেখেছি, তাতে রিভাইজড বাজেট এর সর্বোচ্চ বাস্তবায়ন হলো শতকরা 85 ভাগ রিভাইজড বাজেটের। কাজে বাস্তবায়নের ইতিহাস কিন্তু খুব সুখকর নয়। সেই হিসাবে বলা চলে যে সরকারকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে। এবং স্যার, এবারে আসলে রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা আমরা দেখতে পাচ্ছি। আপনি শুরুতেই বলছিলেন আসলে সরকারকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আসলে যেই লক্ষ্যমাত্রা আমরা এবার অর্জন করবার চেষ্টা করছি, কিংবা আমরা বারবার বলছি, এবার বাজেটে আপনি নিশ্চয়ই জানেন বলা হচ্ছে টেকসই উন্নয়নের পরিক্রমা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় আমরা এই বাজেট গ্রহণ করেছি। সেখানে আসলে যেই লক্ষ্যমাত্রা আছে 5,41,000 কোটি টাকা, সেটি আসলে কোনো না কোনোভাবে একটু চাপ বাড়াবে কিনা বাংলাদেশের উপর? হ্যাঁ, না, বাজেটের কিন্তু একটা মূল প্রাণ। বাজেট যদি হৃদয় হয়, তার সবচেয়ে বড় চেম্বার হলো রাজস্ব আদায়। তো রাজস্ব আদায় 5,41,000 কোটি টাকা, কিন্তু তার মধ্যে এনবিআরের হলো 4,80,000 কোটি টাকা। এইটাই হলো আশার। এটা গত বছরেরটা অনেক ইমপ্রুভ করেও কিন্তু শর্টফল, এখন পর্যন্ত 26,000 কোটি টাকার শর্টফল আছে। এইখানেই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। কিন্তু কতগুলো ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো যদি সরকার ভালো মতো চর্চা করে এবং যত্ন করে ওইখান থেকে রাজস্ব আদায়ের চেষ্টা করে, তাহলে এই রাজস্ব আদায় এই বড় অর্থ। কেন আমি বলছি এই জন্য যে 72 সনে জিডিপি ছিল $7 বিলিয়ন, এখন জিডিপি $460 বিলিয়ন। 72 সনে মাথাপিছু আয় ছিল $95, এখন হয়েছে $2,860। তাহলে যদি এইভাবে বেড়ে থাকে, তাহলে রাজস্ব আদায় সেই তুলনায় বাড়ে নাই। এখন রাজস্ব জিডিপি রেশিওটা, অনুপাতটা পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট। এই বাজেটে অর্থমন্ত্রী মহোদয় লক্ষ্যমাত্রা করেছেন 9.97% রাজস্ব জিডিপি। এটা করতে পারা উচিত বলে আমি মনে করি, কিন্তু করতে গেলে
চিরাচরিত চ্যালেঞ্জও বেশি হচ্ছে না, কিনা তাহলে? চ্যালেঞ্জও বেশি, কিন্তু আয়কর জি, আয়কর বাড়ছে এবং এখানে আরও বাড়ানোর সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এবং ওই যে সবচেয়ে উপরের যে স্ল্যাবটা, ওইখানে যে 25 ভাগের তুলনায় 30 ভাগ যে করেছে, এটাকে আমি সরকারকে অভিনন্দন দেই, যাদের আয় অনেক বেশি। জি স্যার, আমরা সবসময় আসলে এই ধরনের পরিকল্পনা দেখি। আপনি বিশেষ করে যে আয়করের কথা বলছিলেন, যাদের আসলে ইনকাম বেশি তাদের উপর এবার ট্যাক্সের বোঝাটা খানিকটা বাড়তে যাচ্ছে, কিন্তু সেখানে আমরা বাস্তবায়ন কতখানি করতে পারি? সেইখানে সমস্যা। বস্টন কনসাল্টিং গ্রুপ বলছে যে বাংলাদেশে 2.5 কোটি মানুষের কাছে করযোগ্য আয় আছে, 2.5 কোটি। সম্প্রতি সিপিডি, প্রথম আলো, ডেইলি স্টার বলেছে এই দেশে 89 লক্ষ লোক সবচেয়ে ধনী, তাদের মাত্র 7 লক্ষ লোক কর দেয়। কথাটা হচ্ছে তাদের কাছে কেন পৌঁছতে পারি না? পৌঁছতে পারা উচিত, সম্ভব। এবং তাদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি, জোর জবরদস্তি না, যে ট্যাক্স দিলে দেশের এই উপকার হয়, আপনারও উপকার হবে, কিন্তু সেটা করতে গেলেই তারা বলে যে আপনাদের সিস্টেম খুব দুর্নীতিগ্রস্ত, আমরা আপনাকে ট্যাক্স দেব, আর ওই ট্যাক্স দিয়ে আপনারা 30 কোটি টাকার পার কিলোমিটার রাস্তাকে 100 কোটি টাকায় তৈরি করবেন, তাহলে কেন ট্যাক্স দেব? কাজে দুর্নীতিটাকে কিন্তু মানুষ একেবারে দুই চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু দুর্ভাগ্যবশত এই বাজেটটাতে দুর্নীতি সম্পর্কে কোনো বিস্তারিত কোনো বিশ্লেষণ বা সরকারের কৃতসংকল্পতা দেখতে পারি। জি স্যার, আপনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে বাজেট আমরা আসলে আজকে অনুমোদিত হতে দেখলাম 7,97,000 কোটি টাকার অর্থায়নের উৎসে। আপনি শুরুতে বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর যেটি, সেটি সর্ববৃহতের। দ্বিতীয় বৃহৎ যেটি, সেটি হচ্ছে অভ্যন্তরীণ ঋণ 20.2%। বর্তমানে আসলে ব্যাংকিং খাতের বাংলাদেশের যে অবস্থা, সেখানে আসলে এই অভ্যন্তরীণ ঋণের 20.2% আমরা মোকাবেলা করতে পারবো কি? এটা একটা মোক্ষম প্রশ্ন। আমরা ঘাটতি পূরণের জন্য আভ্যন্তরীণ ব্যাংকিং সূত্র থেকে 1,02,000 কোটি টাকা, আর বৈদেশিক ঋণ 1,27,000 কোটি টাকা, এই দুইটা খুবই আমার কাছে প্রশ্নবিদ্ধ। অথচ যেটা সবচেয়ে ভালো সোর্স, অর্থাৎ সঞ্চয়পত্র, যেটা জনসাধারণের কাছে বিক্রি করে আমরা যদি 60,000 কোটি টাকাও নিতাম, তাহলে এগুলাতে কম হতো। কেন এটা ভালো? যদি সঞ্চয়পত্র আমরা জনসাধারণের কাছে বিক্রি করি, যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যারা এই দেশের জন্য সবচেয়ে ভালো পরিশ্রম করে তাদের সর্বোচ্চ শক্তি দিয়েছেন, তারা যদি সঞ্চয়পত্র কিনে ওইটার থেকে ভালো লভ্যাংশ পেয়ে যদি জীবনযাত্রা নির্বাহ করতে পারেন, এটা তো একটা সামাজিক সুরক্ষা বলে। কাজে আমি বলবো যে ওই ব্যাংকিং সিস্টেম থেকে নিলে যেহেতু ব্যক্তি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, ওইটাকে কমিয়ে আমার নিতে হবে সঞ্চয়পত্র থেকে। এবং বিদেশ থেকে নিলে যেহেতু ডেপ্রিসিয়েশন হতেই পারে, হইলে তাদের দায় বেড়ে যায়, ওই দুই জায়গা থেকে কমানো উচিত বলে মনে করি। এবং কমবে যদি রাজস্ব বেশি আদায় করতে পারি আর সঞ্চয়পত্র থেকে বেশি উত্থাপন করি। এরপর স্যার, সাধারণ যারা মানুষ আছেন তারা প্রতি বছর হয়তো বাজেটের দিকে এতটুকু এই দিকেই তাকিয়ে থাকেন আসলে কোন কোন জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে কিংবা কোন কোন জিনিসের মূল্য কমছে। অনুষ্ঠান শুরু করবার আগে আপনি আর আমিও আসলে গল্প করছিলাম যে কিছু বিষয় আছে, কিছু জিনিস আছে যেগুলোর মূল্য কমলে আসলে বাংলাদেশে বিনিয়োগ করতে চান যারা, তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। সেই বিনিয়োগের ক্ষেত্রগুলোকে কি আমরা অনেকটা সহজ করতে পেরেছি কিনা এবারের বাজেটে? এটা বাজেটে কিন্তু মুখে বলা হয়েছে যে স্থানীয় শিল্পকে খুব উৎসাহ দেওয়া হবে, অনেক ক্ষেত্রে সেটার প্রতিফলন আছে। মনে করুন আপনি যদি বাংলাদেশে এখন আমরা দেখি তো রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদনে এক ধরনের বিপ্লব হয়ে গেছে। সেইখানেও ওই কিছু আমদানিকৃত যন্ত্রাংশের মধ্যে কিন্তু বাড়ানো হয়েছে ট্যারিফ। আমি এটা সঠিক বলে মনে করছি না, কারণ এটা আবারও সেই মূল্য বৃদ্ধি পাবে। ওগুলো এখন বলছে যে শতকরা 50% লোকের ঘরে রেফ্রিজারেটর আছে, এবং এটা যে কত বড় সুবিধা, বিশাল, এটা কিন্তু বিনিয়োগ। কাজে আমি মনে করি এটাকে আরও করা দরকার। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, গুঁড়া দুধ। এই দেশে কত বেশি দুধ, ভালো কোয়ালিটির দুধ উৎপাদন হয়, এবং বাইরের গুঁড়া দুধের তুলনায় আমরা যদি এখানে তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমার দুধের ব্যবহার হইতো, অনেক কর্মসংস্থান হইতো,
এইটার উপায় কিন্তু আমদানিকৃত গুঁড়া দুধের উপর বেশি হারে আমদানি শুল্ক দেওয়া। আমদানি শুল্ক দেখলাম কমানো হয়েছে, এটা কিন্তু উল্টোরত আপনি যাত্রা খুব বলে। গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, এবার আসলে আমরা দেশীয় পণ্যের উপর অনেক বেশি ফোকাস করবার চেষ্টা করেছি এই বাজেটে। খোদ মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে মেড ইন বাংলাদেশ এটিকে আসলে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তো সেই গুরুত্ব কি আসলে আমরা দিতে পেরেছি? না, এটাকে আমি আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা ভালো মতো বোঝানো দরকার যে আমি যদি গুঁড়া দুধ এইখানে উৎপাদন করে উৎসাহ দিই, যদি আমি ফার্নিচার বানানোতে উৎসাহ দিই, যদি আমি এই যে বাথরুম ফিটিংস ফিকচার্স, যদি আমি ঘড়ি বানানো, যদি আমি বৈদ্যুতিক গাড়ি বানানো, জাহাজ শিল্প বানানো, যেগুলোতে আমরা অলরেডি সিদ্ধহস্ত হয়ে গেছি, এইগুলা যদি স্থানীয়ভাবে বানানোর জন্য আমরা উৎসাহ দেই, তাহলে অনেক কর্মসংস্থান হবে, অনেক আপনার আমদানি খরচ বেড়ে যাবে এবং অর্থনীতি সম্প্রসারিত হবে। এগুলো প্রচণ্ড সম্ভাবনা আছে। স্যার, আবার আমরা আসলে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা নিয়ে আলোচনা করছি এই বাজেটে, ঠিক একই সময় আমরা যেই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে দেখলাম ইন্টারনেট সেবার দাম বৃদ্ধি পাচ্ছে, সেটি আসলে কোনো না কোনোভাবে সাংঘর্ষিক কিনা? কিন্তু হ্যাঁ, ঠিক আছে, ইন্টারনেট সেবার দাম হয়তো বৃদ্ধি করা আগেও একবার চেষ্টা করেছিল, হওয়া যায় না। কিন্তু যদি আপনার সিগারেটের দাম বাড়ানো হয়েছে, আমি সরকারকে অভিনন্দন দিই। এটা কিন্তু মোবাইল ফোনে কথাও বলতে হবে স্যার বাড়তি খরচে এবারে। না, এগুলো কিন্তু বিলাস। মোবাইল ফোনে বা সিগারেট খাওয়া এগুলো কিন্তু বড় লোকদেরই, বিত্তবানদেরই হয়। কাজে এখানে একটু বেশি খরচ, এবং এগুলোর ডিমান্ড কিন্তু ইনইলাস্টিক ডিমান্ড। মোবাইল ফোনে কথার উপরে যদি একটু ট্যাক্স হয়, মোবাইল ফোনে কিন্তু কথা বলা কমিয়ে দেবে না, মাঝখান থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে। তো অনুরূপভাবে সিগারেটের উপর যদি ট্যাক্স বেশি হয়, আরেকটা ক্ষেত্র আছে আমি যেটা সবসময় বলি, এই যে ট্রাফিক জ্যাম, এই যে গাড়ি 10 বছরের পুরনো যত পাবলিক ট্রান্সপোর্ট আছে, এগুলার মালিক নাকি সবচেয়ে বিত্তবান এবং সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। সেক্ষেত্রে তো স্যার এবারে আমরা সরকারকে বেশ সাহসী একটি পদক্ষেপ নিতে দেখেছি, সংসদ সদস্যদের গাড়ির উপরে ভ্যাট বসানো হয়েছে, কর বাড়ানো হয়েছে। এটাকে অভিনন্দন দিতেই হবে যদি শেষ পর্যন্ত এটা কার্যকর করা যায়। কিন্তু আমি মনে করি যে এইগুলা যেগুলোর কথা বললাম, ওর উপরে যদি বেশি বেশি কর ধার্য করা। আর একটা জিনিস আছে, দেখেন, অনেক করদাতার সঙ্গে বোর্ড অফ রেভিনিউর ডিসপিউট আছে। এটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একটা ব্যবস্থা আছে, এটাতে অচল অবস্থা। কারণ কর্মকর্তারা মনে করেন তারা যেটা ধার্য করছে সেইভাবেই যেন সেটেলমেন্ট হয় না, মুক্তমন থাকতে হবে। করলে এখানে প্রায় 25,000 30,000 কোটি টাকা আটকে আছে। এটা ঠিকমতো করলে অনেকগুলো পয়সা এখান থেকে আসবে। আমি আপনাকে বলি, পেট্রোলিয়ামের প্রাইস এইটা ব্যবহার করে বিত্তবানেরা, এইটার আন্তর্জাতিক বাজারে মূল্য কমলেও আমরা এটার দাম কমাচ্ছি না। বিপিসি লাভ করছে, এই লাভ থেকে সরকারকে শেয়ার দেওয়া উচিত, সরকারের ওখান থেকে শেয়ার নেওয়া উচিত, এইভাবে রাজস্ব বাড়ানো উচিত। মূল্যস্ফীতি নিয়ে এবার বহু সমালোচিত হচ্ছে আসলে বাজেটের আগে আমরা আসলে পুরো বিশ্বজুড়ে এক ধরনের অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে গেছি। সেই মূল্যস্ফীতি কমানো আসলে এবারের অর্থমন্ত্রীর জন্য কিংবা এবারের বাজেট একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে কি? না, আমরা এই দেশে অনেক কিছু করে দেখিয়েছি যেটা মনে হয়েছে আমাদের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবে নাই, একমাত্র জাতির পিতা ছাড়া বোধহয় কেউ ভাবে নাই। অনুরূপভাবে আমরা যে 95 মাথাপিছু আয়ের অর্থনীতি, $2860 মাথাপিছু, বা অনুন্নত থেকে সর্বোন্নত থেকে এখন উন্নয়নশীল দেশে গেছে, এগুলো কিন্তু একটা বিরাট বিস্ময় আমরা করেছি। এইবারের বাজেটে অর্থমন্ত্রীকে অভিনন্দন দিতে হয় যে তিনি এই মূল্যস্ফীতির হার 6.5-এ নামানোর প্রত্যয় ঘোষণা করেছেন। কিন্তু প্রেক্ষিতটা কি? প্রেক্ষিত হলো মে মাসের ফিগার বের হয়েছে 9.89 ভাগ, এবং খাদ্য মূল্যস্ফীতি সরকারের হিসাবে 10.72 ভাগ, বিআইডিএসের হিসাবে শতকরা 15 ভাগ। কাজে অনেক ছেলে এগুলো করতে গেলে আমার একটা সাজেশন আছে, একটু সময় লাগবে আমি বলছি। করতে গেলে এখন একটা মোক্ষম সময়, আমরা বোরোর একটা খুব বড় ফসল পেয়েছি, সরকার ওগুলা সংগ্রহ মূল্য ঘোষণা করেছেন। কিন্তু কিছু অসাধু খাদ্য কর্মকর্তা এবং মিল মালিকরা মিলে একটা মধ্যস্বত্বভোগী তৈরি করছে। এদের যদি এই বিনষ্ট করার প্রবণতাকে আমরা দূর করতে না পারি, যদি এই যে ফসলটা আসছে
এখান থেকে যদি 17 লক্ষ টন খাদ্যশস্য আমরা সংগ্রহ করতে পারি, যেটা সরকারের লক্ষ্যমাত্রা, তাহলে 25 লক্ষ টন খাদ্য গুদামে থাকবে। ওইখান থেকে 98 সালের আদলে আমি যদি 4 মাস বা 6 মাস ওপেন মার্কেট অপারেশনে অত্যন্ত ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করি, তাহলেই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট হবে অন দ্রব্যমূল্য। তার আগে কিন্তু হবে না, এটা করতে লাগবে। দ্রব্যমূল্য বৃদ্ধির সময় কিংবা আসলে যখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঋণের এক ধরনের বোঝা নিয়ে আসলে একটা কথা হচ্ছে, আপনি নিজেও বলছিলেন যে আমরা বৈদেশিক ঋণ আমাদের এখনকার যে অবস্থান সেখানে তৃতীয় অবস্থানে আছে, 11.4%। ব্যাংকিং খাতের এখন আমাদের যে অবস্থা, আমরা আসলে ঋণের বোঝা আমাদের উপর আরো বেশি চাপিয়ে দিলাম কি? না, এটা এটা একটা ভুল ধারণা আছে যে ঋণ করা খারাপ, কিন্তু আমি যেটা সবসময় বলি যে 10,000 টাকা বা 1,000 টাকা কৃষি ঋণের জন্য আমার কিষাণে জেলে যাবেন, আর 10,000 কোটি টাকা যিনি ঋণ করবেন তিনি বুক চিতিয়ে ঘুরে বেড়াবেন, এটা হতে পারে না। এখানে বঙ্গবন্ধু সবসময় চাইছিলেন একটা ন্যায্যতা, একটা সমতা ধর্মী, ওইখানে আসতে হবে। ঋণ আমাকে দেখে শুনে বুঝে শুনে করতে হবে। এখন আমাদের যে ঋণের বোঝাটা বাড়ছে, বিদেশি ঋণের বোঝা, তার কারণ হলো কিছু আমার সাপ্লায়ার্স ক্রেডিট আছে যেখানে মূল্য বেশি থাকে, সুদ বেশি থাকে, এবং এই জন্যই আগামী 2-3 বছরে আমার কিন্তু এই সুদ এবং আসলের অংশ পরিশোধে গলদঘর্ম হইতে হবে। আমি সদাশয় সরকারের কাছে সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে প্রস্তাব রাখছি যে কয়েকটা মেগা প্রকল্প এখন এখন খুব ডিফিকাল্ট সময়, ধীরগতি করে দাতাদের সঙ্গে, সহযোগী সংস্থাদের সঙ্গে আলাপ আলোচনা করে পুনঃতফসিল করা উচিত, না হলে আমাদের ডিফিকাল্টি হতে পারে। মেগা প্রজেক্টগুলো যদি স্যার আমরা কোনো কয়েকটা মেগা প্রজেক্ট যদি স্যার আমরা বন্ধ করি, সেটিও আবার অর্থনৈতিকভাবে আমাদের যে চাকা আসলে আমরা এগিয়ে নিয়ে যাবার কথা চিন্তা করছিলাম, সেখানেও আসলে একটু ধীর গতি আসবে কি? এখানে সবসময় একটা সমস্যা থাকে, মেগা প্রকল্প না থাকলে আপনার বিনিয়োগ উৎপাদনশীল হয় না। আবার যদি মেগা প্রকল্পে খুব বেশি খরচ করে ফেলি, তাহলে সামাজিক খাতে, প্রযুক্তি খাতে খরচ করার সক্ষমতা একটু কমে যায়। কিন্তু অবশ্যই কোনো প্রকল্পই প্রি ফিজিবিলিটি ছাড়া হাতেই নেওয়া উচিত নয়, এবং এটাকে প্রতি বছর তাকে কিন্তু আবার দেখা উচিত, যাতে করে যদি দেখা যায় যে এটা বাইরে চলে যাচ্ছে, এখন যেমন ঋণ পরিশোধের ক্ষমতাটার বাইরে বোধহয় চলে যাচ্ছে, এই জন্য পুনঃতফসিল। কিন্তু এখানে একটা কথা খুব কুইকলি আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদের বলা উচিত বলে মনে করছি, যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বা পাকিস্তান বা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে, তারা একেবারেই বাংলাদেশের সঙ্গে শত্রুতা করছে। আমাদের অর্থনৈতিক ভিত্তি অনেক শক্তিশালী, এবং আমাদের এখন যে রিজার্ভ আছে এটা কমেছে অনেক, কিন্তু এটা তাও অনেক বেশি, এবং এই যে অলরেডি রিজার্ভ নিয়ে আপনি কথা বলছিলেন, এই মুহূর্তে হয়তো মাননীয় অর্থমন্ত্রী তার এটি প্রথম বাজেট ঘোষণা করেছেন তিনি, তার জন্য আসলে এটি আরেকটি বড় চ্যালেঞ্জ কিনা, বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ, যেটিকে আমরা বলি রিজার্ভ বৃদ্ধি করা, সেটিতে আমরা কতখানি সক্ষমতা আনতে পারবো? আমি উত্তর নিব স্যার, আমার একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, দেশ সন্ধ্যার আজকের বিশেষ আয়োজনে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করছি আজকের দেশ সন্ধ্যা। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার। যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, রিজার্ভ বৃদ্ধি করা এই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, রিজার্ভটা তো, তবে আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাদের মনে রাখতে হবে যে একটি দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কিষাণী শ্রমজীবী সহ সমস্ত মানুষের সম্পত্তি। সরকার বা বাংলাদেশ ব্যাংক এটার তত্ত্বাবধায়ক মাত্র, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কাজে অর্থমন্ত্রী বা বাংলাদেশ ব্যাংক এটার তত্ত্বাবধায়ক করে। এখন একটু ডিফিকাল্টি হচ্ছিল, এখনও হয়তো হচ্ছে, কিন্তু শুভলক্ষণ কোনটা? শুভলক্ষণ হলো ডলারের মূল্যটা 117 টাকা করা হয়েছে খুব ভালোভাবে রিয়ার ক্যালকুলেট করে। এর ফলে $2.5 বিলিয়ন রেমিটেন্স আসছে মে মাসে। এই রেটে হলে এক বছরে $30 বিলিয়ন আসে। রিজার্ভ কিন্তু বিল্ড আপ হবে। কিন্তু তেমন ভালো খবর নয় যেটা,
যে রপ্তানি হয়েছে মাত্র 404 কোটি ডলার, এই হিসাবে মাত্র 48 কোটি ডলার হয়, 48 বিলিয়ন ডলার হয়। ওইখানে আমাকে বহুমুখী করতে হবে, আমার কৃষিজাত পণ্যকে শিল্পজাত প্রক্রিয়া করে তাকে এক্সপোর্ট করার ব্যবস্থা করে। এখানে একটা বড় সাজেশন আমি সবসময় দিই, আমাদের অনেক এক্সপোর্ট প্রোডাক্ট ইনক্লুডিং সার্ভিস, এই যে ড্রাইভার, এই যে আমরা কর্মী পাঠাই, এদের সার্টিফিকেশনটা ফেরত আসে। আমরা প্রস্তাব রাখছি সরকার বিবেচনা করুন, আমাদের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট আছে BSTI, এটাকে বিশ্বমানে আমরা রূপান্তর করি যাতে তাদের সার্টিফিকেশনটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। আর আমাদের এক্সপোর্ট যে বাস্কেট আছে এটাকে বহুমুখীকরণ করতে হবে, অনেকভাবে বহুমুখী করা সম্ভব। যেমন আমরা কাঁচা মাছ রপ্তানি না করে যদি মাছটাকে রান্না করে সুন্দরভাবে প্যাক করি, এক্সপোর্ট করি, তাহলে 10 গুণ টাকা পেতে পারি। এই যে তৃতীয় টার্মিনাল হয়েছে, এইখানে যদি আমরা এটাকে এই অঞ্চলের একটা হাব করি তাহলে খুব সুন্দর। কিন্তু যে জিনিসটা প্রথমেই সরকার ভুল করে ফেলেছেন বলে আমি মনে করি, ওইখানে এটা মুহিত সাহেবের আমলে ভুলটা শুরু হয়েছিল। এইখানে এভিয়েশন ফুয়েলের মূল্যটা অঞ্চলের মধ্যে সবচেয়ে কম রাখা দরকার, সেবার মান সবচেয়ে ভালো করা দরকার, যাতে সবাই এখানে আসে। কিন্তু এভিয়েশন ফুয়েলের দাম অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি, কাজে এখান থেকে চলে যাচ্ছে। এই ব্যবসার কায়দাটাই হলো যে আগে দামটা কম রেখে দক্ষতা দেখাইয়া মানুষকে আনতে। পরিকল্পনা যা করছি আমরা সেটির সাথে বাস্তবায়নের এক ধরনের সম্পৃক্ততা থাকার প্রয়োজন আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আরেকটি জায়গা আছে, আপনি যখন বলছিলেন আসলে আমাদের কি বিশাল বড় লক্ষ্যমাত্রা আছে এবারে রাজস্ব আদায়ের, সেই জায়গা থেকে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেটি নিয়ে আমরা সবসময় এক ধরনের বিশেষ আলোচনাই হতে দেখি। আসলে এবারও আসলে সেই ধরনের সুযোগ থাকছে, বিশেষ করে এবারে বলা হয়েছে যে কোম্পানিগুলোও আসলে সেই সুযোগ পাবে। সেটি কি আমাদেরকে আসলে লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে বা অর্জনে সহায়তা করছে কিনা? এটা বাজেটে ঠিক দেখলাম নাই, কথাটা ঘোষণাটা দেখলাম না, গতবারও প্রথম বলে নাই, পরে আসছে। এটা 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 কিন্তু হোমোয়ের সাথ, স্বৈরশাসকের আমলে এইটা শুরু হয়েছিল, কিন্তু তেমন ফলপ্রসূ কোনো বছরই হয় না। এইটাকে যদি ফলপ্রসূ করতে হলে 3-4টা বিষয় করতে হবে। সরকার সর্বোচ্চ মহল থেকে সরকারিভাবে বলতে হবে যে কেউ যদি আনডিক্লেয়ার্ড মানি বা কালো টাকা সাদা করেন তাকে কোনো প্রশ্ন করা হবে না কোনো জায়গায়, কোর্টে বা কোনো কর্তৃপক্ষ। 1 নম্বর, এটা এবার করেছে। 2 নম্বর হলো যে স্ল্যাবের অ্যামাউন্ট যদি 5 কোটি টাকা হয়, 5 কোটি টাকার যে ট্যাক্স ওই রেটে তাকে ট্যাক্স দিতে হবে, 15% না। নাহলে কারণ যার রেগুলার ইনকাম তিনি 25% দেবেন, 30% দেবেন, আর এই কালো টাকাওয়ালা এটা একেবারে অন্যায়, এটা হইতে পারে, সেই রেটে দেবেন। আর সেই রেটটি কি স্যার আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি কোনো বছর? করা উচিত, কারণ যিনি ডিক্লেয়ার করবেন তিনি যদি 50 কোটি টাকা ডিক্লেয়ার করেন তিনি 30% সুদে দেবেন, হারে দেবেন। এবং মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপ সম্পূর্ণভাবে বন্ধ যদি করা যায় তাহলেই কালো টাকা কিন্তু সাদা করবে। ফাইনালি যদি 2 বছরের জন্য দেওয়া হয় বা 1 বছর মেয়াদ আনতে যদি কারো কাছে কালো টাকা থাকে তাহলে এটা কনফিসকেট করবে সরকার, কোনো কোর্টে এইটা আমলে নিতে পারবে না। স্যার, আমরা বিশেষ করে যখন আসলে রাজস্ব আদায়ের কথা ভাবছি কিংবা যখনই আসলে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সবচেয়ে বেশি আসলে সেই খাতটিতেই আমাদের চোখ থাকে। জাতীয় রাজস্ব বোর্ড 7.2% এবার হয়তো তাদের মাধ্যমে আসলে অর্থায়নের উৎস হবে পুরো বাজেটে। সেটি আসলে কোনো না কোনোভাবে গিয়ে সাধারণ যারা মানুষ আছেন তাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিবে কি? না, আমি মনে করি এটা এখানে মুনশিয়ানা থাকতে হবে। আমি মনে করি এটা একটা জিনিস আমাকে অনেকে হয়তো মন্দ বলবেন, বিশেষ করে বিত্তবানেরা, এই ঢাকা মহানগরীতে রিয়েল এস্টেট গ্রোসলি আন্ডার ভ্যালুড। প্রপারলি ভ্যালু করে ট্যাক্স নিলে সাধারণ মানুষের গায়ে কোনো আঁচল লাগবে না, কিন্তু ট্যাক্স রেভিনিউ অনেক বেড়ে যাবে। আজকাল অনেক কৃষি কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে। যদি একজন কৃষিজীবী বাণিজ্যিক ভিত্তিতে কৃষি করে বছরে 2 কোটি টাকা লাভ করেন, তার উপরে ট্যাক্স দিলে সাধারণ মানুষ তো এফেক্টেড হবে না। এইভাবে দেখে শুনে খুব চিন্তা ভাবনা করে
বিশেষজ্ঞদের নিয়ে বিশ্লেষণ করে করগুলো কিন্তু নিশ্চয়ই। ধার্য করতে সেই সাথে হবে। স্যার আমরা আসলে কোন খাতে কতখানি ব্যয় করছি কিংবা কোন খাতে কতখানি ব্যয় নির্ধারণ করেছি, সম্পদের ব্যবহার সেই খাতে সঠিকভাবে করছি কিনা সেটিও আসলে আমরা বাজেট যখন নির্ধারণ করছি তখন আমরা ঠিকভাবে নির্ণয় করতে পারছি কিনা সেটাও কিন্তু একটি বড় চ্যালেঞ্জের জায়গায় থেকে যায়। এই জায়গাগুলো একটু আলোচনা করতে চাই। আরও একটি বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করছি আমরা। মোহাম্মদ ফরাসউদ্দিন আছেন আমাদের সাথে। স্যার, যে জায়গাটিতে ছিলাম আসলে আমরা প্রতি বছর বাজেটে কোন খাতে কত বেশি ব্যয় করব সেটি নিয়ে আমরা অনেকটাই আসলে দৃষ্টিগোচর আমরা তাকিয়ে থাকি, কিন্তু সেই জায়গাটি একটু জানতে চাই যে আমরা কোন খাতে কতটা ব্যয় করছি সেটি যখন আমরা নির্ধারণ করছি সেই সময়টাতে কি আসলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি কিনা। আপনাকে ধন্যবাদ। এটা আরেকটা মোক্ষম প্রশ্ন। একটা গণতান্ত্রিক দেশে প্রবণতা থাকে যে বাজেটটাকে সব খাতে ছড়িয়ে দেওয়া, কিন্তু একজন অর্থনীতিবিদ হিসাবে সাধারণত সাজেশন আসে যে যে খাতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বেশি বরাদ্দ দেন, জি। কয়েকটা খাত অপেক্ষা করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না গণতন্ত্রে। এইবারের বাজেটে যেমন জনপ্রশাসনে প্রায় শতকরা 23%, তার মধ্যে আবার আইন শৃঙ্খলার জন্য আলাদা একটা আছে। তো সব মিলে 27% সম্পদ যদি এই সুরক্ষা বা পরিচালন ব্যয়ে চলে যায় তাহলে তো একটু, এবং যদি অর্থমন্ত্রী মহোদয় এইটার ব্যাপারে বাজেটের সবিস্তারে কিছু না বলেন তাহলে তো একটু অসুবিধা আছে। অর্থনীতিবিদরা মনে করেন ভৌত অবকাঠামো যেমন ইম্পর্টেন্ট, সামাজিক অবকাঠামো যেমন ইম্পর্টেন্ট, আমান আইন শৃঙ্খলার সুশৃঙ্খল অবস্থানটা খুব বেশি জরুরি। কিন্তু বাংলাদেশে এখনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নানান ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। উচ্চ মহলের লোকজন অন্যায় করছেন, কিছু ধরা পড়ছেন, কিছু ধরা পড়ছেন না। কাজেই এইটা বাজেটের মধ্যে একটা কৃতসংকল্পতা থাকা উচিত, এখনও সময় আছে। মানে বিশেষ করে স্যার আমরা যদি স্বাস্থ্য খাতের কথা বলি কিংবা শিক্ষা খাতের কথা বলি, সেই জায়গাগুলোতে কি আসলে আমাদের এবারে যতখানি আমরা বাজেটের বরাদ্দ দেখতে পেয়েছি সেটি কি আমাদের জন্য আসলে পর্যাপ্ত কিনা? না, এখানে একটা তুলনা আমি আনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম বাজেটে শতকরা 21% বরাদ্দ করেছিলেন শিক্ষা খাতে এবং শতকরা 17% বাজেট বরাদ্দ করেছিলেন স্বাস্থ্য খাতে। আমরা তো ওর ধারে কাছে যেতে পারছি না, কিন্তু যাও বা যতটুকু আমরা বরাদ্দ করি সেটা কিন্তু ব্যয় করতে পারি না। এবং যেটাও বা ব্যয় করি প্রত্যেক বছর স্বাস্থ্য খাতে বলেন, মিঠু বলে একজন কন্ট্রাক্টর আছেন, বারবার ওনার নাম আসছে, উনি এত পাওয়ারফুল। বা ধরেন হাসপাতাল, ক্লিনিক এগুলা বন্ধ হয়, 3 বছর আগে একবার বন্ধ হয়েছিল, এখন আবার ড্রাইভ হচ্ছে, বন্ধ হচ্ছে, কেন আবার খুলে গেল? কোনো কিছু না, সাস্টেইন হচ্ছে না। টেকসইভাবে অ্যাকশন নিতে হবে নির্দিষ্ট সুনির্দিষ্ট নীতিমালার অধীনে। শিক্ষা খাতে আমার মনে হয় অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে। আমার একটা খুব অজনপ্রিয় সাজেশন আছে। সাজেশনটা হলো, আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন কিন্তু আমরা বছর বছর নতুন বই পেতাম না। কাজেই এখন প্রত্যেক বছর সরকার নতুন বই দেন, এটা ভালো, কিন্তু বাজেটারি ডিফিকাল্টির কথা চিন্তা করে যদি আমরা সিলেবাসটা সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে বানাতে পারতাম তাহলে একটা বই দিয়ে 3 বছর চললে কিন্তু অনেক টাকা বেঁচে যেত। এবং সেই টাকা দিয়ে যদি আমি স্কুলে শ্রীলঙ্কার মতো স্কুল লাঞ্চ দিতে পারতাম, ড্রেস দিতে পারতাম, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হতে পারত। স্যার, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেও এবার যথেষ্ট নজর দেওয়ার সময় এসছে আমাদের। সেই জায়গাটি থেকে আসলে আমরা 7% প্রবৃদ্ধি অর্জনের কথা চিন্তা করছি, সেটি আমরা কতখানি পারবো? এটা ঠিক যে বছর শেষ হচ্ছে সেই বছরে অর্জন হয়েছে 5.8%। বর্তমান বছরে এর চেয়ে বেশি হবে বলে আমি অন্তত মনে করি না, কোনো কারণ নাই। কাজে তবু অর্থমন্ত্রী মহোদয় 8, 9, 10 না করে করছেন মনে হয় 6.75। এইটাও অর্জন হবে কিনা আমি জানি না, কিন্তু এই দুইটা কিন্তু অনেকটা ট্রেড অফ হয়। যদি প্রবৃদ্ধি খুব বেশি করতে চাই তাহলে কর্মসংস্থান হয়তো হবে, কিন্তু
মূল্যস্ফীতি হবে। এটা যদি ওইভাবে বিরাটভাবে না করে আমি যদি কুটির, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র শিল্প, যেটা অর্থমন্ত্রী মহোদয় অভিনন্দনযোগ্যভাবে ফর দ্য ফার্স্ট টাইম এটাকে এসএমই না বলে কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প বলেছেন, ওইটাকে যদি লালন করি, একটা যদি ফান্ড করি, এটাকে যদি এখানে নাকি 42 লক্ষ আপনার আছেন, উদ্যোক্তা আছেন, তাদের মাধ্যমে দেশীয় শিল্পকে আমরা অনেক আমরা বেশি করলাম, করতে পারবো। কর্মসংস্থান হলো, আয় রোজগার হলো, বৈষম্য কমলো, দারিদ্র্য কমলো। এটা কিন্তু অনেক চমৎকার। সেইভাবে যদি হয় তাহলে আমরা এই দেশের কিষাণী শ্রমজীবী মানুষ, যাদেরকে বঙ্গবন্ধু তার সবচেয়ে বড় বন্ধু মনে করতেন, সবচেয়ে বিশ্বস্ত লোক মনে করতেন, তাদের জন্য শ্রেষ্ঠ সেবা আমরা দিতে পারি। স্যার, একদম শেষ প্রশ্নটি করতে চাই আপনাকে, যেই সীমিত সামর্থ্যের মাঝে আসলে আমরা আজকে যে বাজেট পেশ হতে দেখেছি, সেই বাজেটে আসলে আমাদের অর্থনৈতিক চাহিদা কতখানি পূরণ হবে, আমরা কতখানি আসলে আমাদের সামর্থ্যের সাথে এই বাজেট কার্যকর হতে দেখব? সামগ্রিকভাবে আমি বলবো বাজেটের অনেক নেতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে আমি এটাকে ইতিবাচক একটা বাজেট বলতে চাচ্ছি। কিন্তু দি টেস্ট ইজ দি রেজাল্ট ইজ ইন দি টেস্ট, কাজে বাস্তবায়ন সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই এবং এই বাজেট আসলে জনগণের বান্ধব হয়ে উঠুক, বাংলাদেশের জনগণ যারা সাধারণ জনগণ তাদের জন্য আসলে খানিকটা স্বস্তি নিয়ে আসুক, সেই প্রত্যাশা আমরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেকে সময় দিয়েছেন আজকের এই বিশেষ দিনে। দর্শক, আজকের দেশ সন্ধ্যা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।